সাকসেস কথাটার ডেফিনেশনটা আলাদা আলাদা। একজন বিখ্যাত পণ্ডিত মানুষ তিনি একবার বলেছিলেন যে সাকসেস ইজ দ্য সাম অফ আ স্মল এফর্টস রিপিটেড ডে ইন অ্যান্ড ডে আউট। অর্থাৎ ছোট ছোট কাজ, যে কাজ আমরা প্রতিনিয়ত করি একটা লক্ষ্যকে সামনে রেখে, এবং সেই কাজটা যদি আমরা সঠিকভাবে করতে পারি সেটা আমাদের জন্য সাকসেস। খুব মজার বিষয় দেখো, দুটো জিনিস একটা আরেকটার সাথে খুব বিশেষভাবে কানেক্টেড, এবং দুটো জিনিসকেই আমরা কিনতে পারি না। We cannot purchase success, we cannot purchase money. টাকা কেনা যায়? যায় না। আমরা ব্যাংকে গিয়ে যদি বলি আমাকে টাকা দাও, এবং সেই ব্যাংকে যদি আমার কোনো অ্যাকাউন্ট বা খাতা না থাকে, আমাকে মেরে বার করে দেবে, বলে পাগল হয়ে গেছে। আমি কোনো দোকানে এখনো অব্দি হয়নি যে দোকানে গিয়ে আমি বলতে পারবো আমাকে সাকসেস দাও। তাই আমি খুব খুব ছোট করে তোমাদের বলছি, হয়তো তোমাদের খুব ভালো লাগবে। সেটা হচ্ছে যে আমাদের সবাই বলে গেল যে ইন্টারেস্টের কথা, আমি এটা হতে চাই, আমি এটা হতে চাই, এবং আমাদের সবাইকার মনে এইটা থাকে। বিশ্বাস করো, আমি যখন তোমাদের মতন ছাত্র ছিলাম, when I was a student like you, there was no concept of career counseling. সাইকোমেট্রিক টেস্টের কথা তখন কেউ জানতো না, ইন্ডিয়াতে কেউ জানতো না। তার ফলে আমাকে গাইড করবার লোকের খুব অভাব ছিল। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করেছি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি গ্রুপ 1 ইন্টার একবারে ক্লিয়ার করেছি। যারা যারা জানে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি একটা খুব কঠিন পরীক্ষা, কিন্তু কিছু নম্বরের জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্সির গ্রুপ 2, যেটা 150 নম্বরে পাস করতে হয় 300-র মধ্যে, আর আমি পেয়েছিলাম 138। জীবনে প্রথমবার অসফল হয়েছিলাম আমি, আর সেকেন্ড টাইম চার্টার্ড অ্যাকাউন্টেন্স পরীক্ষা দিইনি। আমার মা বাবাও জানতো না। আমি খুব সাধারণ পরিবারের একটি ছেলে, তোমাদের মতো, এবং সেদিন কেউ আমাকে এটা বলবার ছিল না যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে এটাই হয়, তুমি 4-5 বার পরীক্ষা দাও, তোমার সিএটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমার অনেক বন্ধু যারা একটা সময় আমার বাড়িতে এসে আমার কাছ থেকে নোটস নিত, অঙ্ক করতো, তারা সিএ হয়ে গেছে। আমি সেই সব সিএ না করে আমি আবার ম্যানেজমেন্টের এন্ট্রান্স পরীক্ষা দিলাম, এবং বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে এমবিএ করলাম উইথ দ্য গোল্ড মেডেল। তাই জন্য এই সঠিক পথ আমাদের আগামী দিনের কেরিয়ারের রাস্তাটা তৈরি করে দেয়। এবার আমি বুঝবো কি করে যে আমার কোনটা পথ, আমার সেই পথটা সঠিক আমার জন্য কি না। একটা যদি তোমাদের কাছে ছোট্ট উদাহরণ দিই, আমরা সচিন তেন্ডুলকারের নাম সবাই শুনেছি, আমরা অরিজিৎ সিং এর নাম সবাই শুনেছি, খুব ভালো গান গায়। আজকে ভাবো যদি সচিন তেন্ডুলকারের বাবা মা ভাবতো যে তোমাকে অরিজিৎ সিং হতে হবে, আর অরিজিৎ সিং এর বাবা মা ভাবতো তোমাকে সচিন হতে হবে, কি ভয়ানক কাণ্ড হতো। জাপানিজ কনসেপ্টে, জাপানিজ ফিলোসফিতে একটা খুব সুন্দর কনসেপ্ট আছে, যে কনসেপ্টটাকে আমরা বলি ইকিগাই কনসেপ্ট। আমি জানি না তোমরা শুনেছো কিনা। ইটস আ ভেরি বিউটিফুল কনসেপ্ট, এবং ইকিগাই কনসেপ্টের ওপর প্রচুর বই আছে, তোমরা পড়তে পারো।
ইকিগাই কনসেপ্ট বেসড অন থ্রি প্রিন্সিপালস, তিনটে মেইন প্রিন্সিপালের উপরে ইকিগাই কনসেপ্ট দাঁড়িয়ে আছে। ফার্স্ট, whether I have the interest or not, আমি যে কাজটা করতে চাইছি সেটাই আমার আদৌ ইন্টারেস্ট আছে কিনা। ধরা যাক আমি খুব ভালো ফুটবল খেলতে চাই, আমার ফুটবল খেলার খুব ভালো, আমার খুব ইন্টারেস্ট আছে, ঠিক আছে, আমি ফুটবল খেলতে চাই, ভালো কথা। সেকেন্ড কনসেপ্ট কি, সেকেন্ড প্যারামিটার কি ইকিগাই কনসেপ্টের, ডু আই হ্যাভ দ্য স্কিল। আমার শরীর যদি না ঠিক হয়, আমার দৃষ্টিশক্তি যদি ঠিক না হয়, আমি ভালো কি ফুটবল প্লেয়ার হতে পারবো? এবং থার্ড কনসেপ্ট হচ্ছে, ডাজ দিস কনসেপ্ট এবল টু ফেচ মি মানি। আমাকে এই যেগুলো আমার ইন্টারেস্ট সেটা যদি হ্যাঁ হয়, স্কিলও যদি আমার থাকে, থার্ড প্যারামিটার ইকিগাই কনসেপ্টের হচ্ছে যে এটা কি আমাকে ভবিষ্যতে টাকা উপার্জন করতে সাহায্য করবে। এই তিনটে কনসেপ্টের উপর দাঁড়িয়ে থাকে। এখন আমরা অনেকে ভেবে নিই, শুধু তোমরা ছোট ছোট ছেলেমেয়েরা নয়, আমি বিভিন্ন জায়গায়, ওয়েস্ট বেঙ্গল তো বটেই, আরো বিভিন্ন জায়গায় আমি স্টুডেন্টদের সাথে, তাদের অভিভাবকদের সাথে, গার্জেনদের সাথে কথা বলেছি, এবং 90 বা 95% কেসে আমি যেটা শুনি বা যেটা দেখি বা তারা যেটা বলে যে সায়েন্স নিয়েই পড়তে হবে, সায়েন্সে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং হতে হবে। আমি মনে মনে তো খুব, আমার একটা চিন্তা হয় যে সবাই যদি ডাক্তার হয়ে যায়, পেশেন্ট তো দেশে পাওয়াই যাবে না, সবাই ডাক্তার, পেশেন্ট কেউ নেই। তো এইটা জানবার কোনো উপায় নেই, কারণ এইটা তোমরা এখন ছোট, হয়তো এটা আমরা জেনারেলি দেখি তিন ভাবে কেরিয়ার সঠিক কি ভুল সেটা তিনটে প্যারামিটারে ঠিক করে দেওয়া হয়। প্রথম প্যারামিটার হচ্ছে যে প্যারেন্টাল প্রেশার, অর্থাৎ অভিভাবক, সেই অভিভাবকের মধ্যে আত্মীয় স্বজন সবাই থাকে, সেই প্যারেন্টাল প্রেশার, যারা বলে তোমাকে এটা হতে হবে, তোমাকে ওটা হতে হবে, আমার আদৌ ইচ্ছে আছে কিনা সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। 2 নম্বর হচ্ছে যে ফলো দ্য পিয়ার, অর্থাৎ বন্ধু যা করছে আমিও তাই করবো, চল বন্ধু অমুক স্যারের কাছে সায়েন্সে ভর্তি হয়েছে, আমিও ভর্তি হয়ে যাই, বন্ধু এই স্যারের কাছে এই স্কুলে কমার্স নিয়ে পড়ছে, চলো আমিও ভর্তি হয়ে যাই। আমি আর আমার বন্ধু কি এক? প্রত্যেকটা আমরা আলাদা আলাদা, তো প্রত্যেকে আমাদের তো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল আমরা। আর থার্ড প্যারামিটার হচ্ছে অ্যাবসলিউটলি ক্লুলেস, আমি জানি না আমি কি করব। মাধ্যমিক হয়ে যাবে, উচ্চ মাধ্যমিক হয়ে যাবে, তখন আমি গালে হাত দিয়ে ভাবতে বসবো কি করা যায় বলতো। তাই জন্য একটু আগে আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহারাজ যে কথাটা বলছিলেন, একদম সঠিক কথা, যে এই ভাবনা, এই বোধ, এটা খুব ছোটবেলা থেকে আসা দরকার। আর তার জন্য কগনিটিভ বিহেভিয়ারাল প্যাটার্ন বলে একটা পড়াশোনা হয়, যে পড়াশোনাটার ফসল হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট। সাইকোমেট্রিক টেস্ট মানে আবার কেউ পাগল টাগলের পরীক্ষা ভেবে বসো না, যে ও বাবা সাইকো বলছে মানে আমি পাগল হয়ে গেছি বলে আমাকে ধরে ধরে জিজ্ঞেস করছে সাইকোমেট্রিক। Psychometric test is basically based on 5 dimension. কি ডাইমেনশন? একটা হচ্ছে যে আমার ইন্টারেস্ট, যার কথা আমি বললাম, আমার ইন্টারেস্ট আছে কিনা। সেকেন্ড, আমার স্কিল আছে কিনা। থার্ড, আমার এবিলিটিস আছে কিনা। ফোর্থ, আমি পার্সোনালিটি, আমি কি ধরনের মানুষ। আর ফিফথ,
ইমোশনাল ইন্টেলিজেন্স, এই সবগুলো এত ছোট পরিসরে এত সময় কমে বোঝানোটা মুশকিল। কিন্তু ধরা যাক আমি তোমাদের যদি খুব তোমাদের মতন ছোট্টভাবে ভাষায় বোঝাতে চাই, তাহলে তার খুব সঠিক উদাহরণ হচ্ছে যে ধরো তোমার শরীর খারাপ হয়েছে, আমাদের সবাইকার শরীর খারাপ হয়, আমরা ডাক্তারের কাছে যাই, তাই তো? ডাক্তার জিজ্ঞেস করে কি হয়েছে, তারপরে ডাক্তার প্রেসক্রিপশনে খসখস করে কিছু ব্লাড টেস্টের কথা লিখে দেয়। কেন ব্লাড টেস্টের কথা লিখে দেয়? তার কারণ হচ্ছে যে ব্লাড টেস্টে বোঝা যাবে যে শরীরের ভেতরের কি প্রবলেম আছে। ব্লাড টেস্ট আছে, এমআরআই আছে, এক্স-রে আছে, তাই না? যেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, যেটা আমি নিজেও জানি না। আমার প্রেশার আছে কিনা, আমার সুগার আছে কিনা, আমার আরো অন্য কিছু রোগ আছে কিনা, এগুলো সব আমি ব্লাড টেস্টেই বুঝতে পারবো। সেইভাবে সাইকোমেট্রিক হচ্ছে ইটস দ্য ব্লাড টেস্ট অফ ইউর ব্রেন। তুমি নিজেও জানো না, আমরা এটাকে বলি ল্যাটেন্ট বা হিডেন ট্যালেন্ট। আমরা অনেক সময় আমি নিজেও জানি না যে আমি এই ব্যাপারটায় খুব পারদর্শী, আমি এই ব্যাপারটায় খুব ভালো, এবং আমাকে কেউ কখনো খুব একটা এনকারেজ করেনি বলে আমি এই কথাটা মুখ ফুটে বাবা মাকেও বলতে পারিনি। এটা তো হয়, তোমাদের সাথেও হয়। ধরো তোমার আঁকতে খুব ভালো লাগছে, আমি তা বলে বলছি না পড়াশোনা করো না, পড়াশোনা থামিয়ে দাও, সে কথা বলছি না। কারণ তোমরা ছোট, তাও তোমাদের বলি, জাস্ট 5 মিনিট আমি শেষ করব, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা সবাই শুনেছি তো, কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আগামী দিনের, অর্থাৎ এখন তোমরা 6, 7, 8, 9 যে ক্লাসে পড়ছো, অর্থাৎ আরো ধরা যাক 7-8 বছর বাদে কি 10 বছর বাদে যখন তোমরা কর্মজগতে প্রবেশ করবে, তখন কর্মের জগৎটা আমূল বদলে যাবে। অলরেডি বদলাতে শুরু করেছে। ইঞ্জিনিয়ার্স আর লুজিং দেয়ার জবস, এবং ইঞ্জিনিয়ার্স মানে দে আর হাইলি পেড ইঞ্জিনিয়ার্স, যারা ইউএসএ তে চাকরি করছে। 18,000 ইঞ্জিনিয়ার রিসেন্টলি জবলেস হয়েছে ইউএসএ তে। তাই জন্য পড়াশোনার সাথে সাথে ছোট তোমরা, আমি তোমাদের যেটা একটা বলবো, তোমরা আমার সন্তান সহ স্কিল ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট। ইট ইজ দ্য স্কিল which can give you a job, not your degree. ডিগ্রিটা ইম্পর্টেন্ট নয়। আমি তোমাদের 2-4টে জাস্ট ছোট করে কোম্পানির নাম বলি, আমি জানি না তোমরা শুনেছো কিনা। লিঙ্কডইনের নাম শুনেছো? কেউ শুনেছো লিঙ্কডইনের? সোশ্যাল প্ল্যাটফর্ম সাইট। সোরস ফান্ড ম্যানেজমেন্ট, স্ল্যাক, হেউলাট প্যাকার্ড যারা সফটওয়্যার তৈরি করে, এই যে কোম্পানিগুলো বললাম, এগুলো বিখ্যাত। কেউ কাউর হেডকোয়ার্টার মানে তাদের হেড অফিস কাউর ইউএসএ তে, কাউ সান ফ্রান্সিসকোতে, এবং কাউর হেড অফিস তোমার জার্মানিতে, প্যারিসে। এদের যে সিইও মানে যে কোম্পানির একদম টপ মাথা, তার কোয়ালিফিকেশন কোনো আইডিয়া আছে যে তার কি কোয়ালিফিকেশন? এগুলো সব হচ্ছে একদম মানে হাই লেভেলের সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোম্পানি বা ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি। হয়তো তোমরা এক্ষুনি ফান্ড ম্যানেজমেন্ট ব্যাপারটা বুঝবে না, সেটা অসুবিধা নেই, কিন্তু খুব বড় কোম্পানি, দেশ জোড়া মানে সারা পৃথিবী বিখ্যাত কোম্পানি। তাদের যে সিইও, তার হয়তো কয়েকশো কোটি টাকা স্যালারি। কোনো ধারণা আছে তার কোয়ালিফিকেশন কি? তাদের ম্যাক্সিমাম লোক ফিলোসফি, ইকোনমিক্স এবং হিস্ট্রিতে পিএইচডি এবং মাস্টার্স করেছে,
from Harvard, from Oxford, from Princeton, from London School of Economics, এইসব বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান থেকে, এবং তারা 100টা কি 500টা ইঞ্জিনিয়ারকে চাকরি দিচ্ছে। তাই কোনো সাবজেক্ট হিস্ট্রি খারাপ হয় না, হিস্ট্রি বাজে সাবজেক্ট হয় না, বাংলা বাজে সাবজেক্ট হয় না, জিওগ্রাফি বাজে সাবজেক্ট হয় না, অঙ্ক বাজে সাবজেক্ট হয় না, কোনো সাবজেক্ট খারাপ হয় না। যেটা দরকার সেটা হচ্ছে যে আমার ইন্টারেস্ট আছে কিনা, আমি ভালো করছি কিনা, আমি প্রতিনিয়ত নিজের স্কিলটাকে বাড়াচ্ছি কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট। তাই সাইকোমেট্রিক টেস্ট সেই একটা উপায়, যেই উপায়টা হচ্ছে তোমাদের ব্লাড টেস্টের মতন, যার রিপোর্ট তুমি পাবে, যার রিপোর্ট তোমাকে হাতে হাতে দেখাবে যে তোমার কোন কোন দিকটা তোমার কেরিয়ারের সঠিক হওয়া উচিত, যেই যেই দিকটাতে গেলে তুমি জীবনে চূড়ান্তভাবে সফল হবে। অনেকে বলে যে আমার কপাল খারাপ, জানিস তো আমি তাই হতে পারিনি, ইটস মাই ব্যাড লাক। কপাল খারাপ কথাটা তারা বলে যারা অসফল হয়, তখন তাদের সান্ত্বনা দেওয়ার জন্য কোনো একটা কথার দরকার হয়, আর সেই কথাটা হচ্ছে কপাল খারাপ। কপাল খারাপ ভালো কিচ্ছু হয় না। ইজ ইয়োর কনসিস্টেন্ট ডেডিকেটেড এফর্ট। আর পড়াশোনা, তোমরা রামকৃষ্ণ মিশনে আছো, হয়তো তোমরা অনুভব করো কিনা জানি না, আমি গত 20-21 বছর ধরে এই শিক্ষা জগতের সাথে ভীষণভাবে জড়িত। তোমরা কল্পনাও করতে পারবে না যে রামকৃষ্ণ মিশনের সারা দেশ জোড়া কি সুনাম আছে, তোমরা কল্পনা করতে পারবে না। আজকে রামকৃষ্ণ মিশন থেকে পাশ করা ছাত্ররা সারা দেশ নয়, বিদেশেও ভীষণ ভীষণভাবে সফল, তোমরা তাদেরই উত্তরসূরি। তাই জন্য সেই ধারাটাকে অব্যাহত রাখার জন্য আজকে আমাদের সঠিক পথে চলাটা খুব ইম্পর্টেন্ট। শুধু বই নিয়ে বসে থাকাটা নয়, বইয়ের সাথে বই পড়াটা খুব ইম্পর্টেন্ট। স্বামীজির একটা ছোট্ট ঘটনা হয়তো তোমরা শুনেছ, কিন্তু বড় ভালো লাগে ঘটনার কথাটা বলতে, যে স্বামীজি যখন খুব সম্ভব লন্ডনে রয়েছেন, তো স্বামীজির সঙ্গে রয়েছেন তার গুরু ভাই। সামনের লাইব্রেরি থেকে একটি করে এনসাইক্লোপিডিয়া, জানো তো এনসাইক্লোপিডিয়া খুব একদম রোজ একটি করে এনসাইক্লোপিডিয়ার ভলিউম শেষ হতো, গুরুভাই জমা দিতেন, আবার আর একটি নতুন খণ্ড ভলিউম নিয়ে আসতো। এরকম বেশ কিছুদিন চলবার পর লাইব্রেরিয়ান গুরুভাইকে বলেছিল, তুমি কার জন্য এইসব বই নিয়ে যাও, কি দেখার জন্য নিয়ে যাও, এ তো বই কেউ পড়ে না। তো গুরুভাই, খুব সম্ভব আমি যদি ভুল না করি স্বামী শিবানন্দ মহারাজ, তিনি এসে স্বামীজিকে বলেন যে স্বামীজি এইরকম ঘটনা ঘটেছে। স্বামীজি বলছেন ঠিক আছে, আমাকে নিয়ে চলো, পরের দিন সেই লাইব্রেরিতে নিয়ে চলো। তো লাইব্রেরিতে গেছে স্বামী শিবানন্দ মহারাজ, লাইব্রেরিয়ানকে বলছেন যে ইনি সেই স্বামীজি যিনি রোজ একটি করে বই এনসাইক্লোপিডিয়ার ভলিউম পড়েন এবং ফেরত দেন। লাইব্রেরিয়ান অবাক হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, বলছে আপনি পড়েন? বলছে স্বামীজি বলছে আমি যে কটা ভলিউম পড়ে ফেলেছি, আপনি সেই ভলিউমে যে কোনো জায়গা থেকে আমাকে প্রশ্ন করুন। এবং তিনি যখন প্রশ্ন করতে শুরু করেন, তখন স্বামীজি সেই বইয়ের পেজ নাম্বার, মানে উত্তরটা কোন পেজে রয়েছে, পেজ নাম্বার, দাঁড়ি, কমা, ফুল স্টপ সহ বলে দেন। উনি বলেছিলেন যে এটা মিরাকেল, ঐশ্বরিক ক্ষমতা, ডিভাইন। স্বামীজি বলেছিলেন ইটস দি পাওয়ার অফ কনসেন্ট্রেশন। তাই যা পড়বো কনসেন্ট্রেট করে পড়বো, এই সময়টা বড় বড় অমূল্য সময়।
সঠিক পথে আর সঠিক ফোকাসে যদি আমরা চলি, ধরা যাক তোমার বাড়ি যদি উত্তর দিকে হয়, তুমি খুব জোরে পূর্ব দিকে ছুটছো, তুমি কি তোমার বাড়িতে পৌঁছবে? আমাদের উত্তর দিকেই, যেদিকে পূর্ব দিকেই আমাদের যেদিকে বাড়ি, সেই দিকেই সঠিক গন্তব্যে ছুটতে হবে, আর সেটা জানানোই আমাদের কাজ। তাই জন্য খুব ভালো থেকো সবাই। আর আমি যেই কথাগুলো বললাম, কথাগুলো মনে রেখো। তোমাদের সবাইকার ভালো হোক। ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হোক তোমাদের উপর। সবাইকে ভালো রেখো, এই বলে আমি শেষ করলাম। নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজকে তোমরা তাহলে একটা বিশেষ নলেজ পেলে যে সাইকোমেট্রিক টেস্ট কি জন্য। আমরা সম্ভবত তোমাদের অ্যানুয়াল পরীক্ষা শেষ হওয়ার পরে একটা ডেট ফিক্স করে সেদিন আমরা প্রথম 9-10 স্টুডেন্টদেরকে আমরা করব, so that they can utilize their ability properly when they join in higher secondary. এই জন্য তোমরা সবাই প্রস্তুত থাকো। আর আজকে এই সুন্দর প্রোগ্রাম হয়েছে, আমরা হঠাৎ করে করেছি, তবু এই প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য আমাদের মহাসমাজের